ঘুষ দুর্নীতি নির্ভর রায় বেচাকেনার চলমান আয়োজন ভেঙে ফেলবো আমরা। রাষ্ট্রে ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলেই এদেশ এগিয়ে যাবে, এটাই এনসিপির অঙ্গীকার। বাংলাদেশের শাসন ব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে হবে। বর্তমান প্রশাসনিক কাঠামো এখনও ব্রিটিশ ঔপনিবেশ সৃষ্ট পুরনো মডেলের উপরে দাঁড়িয়ে আছে, যেখানে ক্ষমতা ভয়াবহভাবে কেন্দ্রীভূত। এদেশের প্রচলিত শাসন সংস্কৃতিতে রাজনীতিক আমলা, অসাধু ব্যবসায়ী গোষ্ঠী এই কেন্দ্রীভূত ব্যবস্থাকে ধরে রেখেছে। ফলে ঢাকার অনুমোদন ছাড়া স্থানীয় পর্যায়ে কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন হয় না, যা উন্নয়নের গতি বাধাগ্রস্ত করে এবং জনগণের প্রয়োজন উপেক্ষিত থাকে। খাদ্য, কৃষি, বস্ত্র, গৃহায়ন, ভূমি ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, সমাজ কল্যাণ, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, নারী শিশু উন্নয়ন এবং স্থানীয় অবকাঠামোগত সেবার মতো অধিকাংশ দায়িত্ব উপজেলা পর্যায়ে হস্তান্তর করা হলে সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি কমবে, স্থানীয় জনগণের চাহিদা অনুযায়ী কর্মসূচি নেওয়া ও তা বাস্তবায়ন হবে এবং জনগণ সেবা পাবে। কেন্দ্রীয় সরকার মূলত প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি এবং জাতীয় অবকাঠামোর মতো বড় বিষয়গুলো পরিচালনা করবে। অন্যদিকে উপজেলা ও পৌর প্রশাসন জনগণের দৈনন্দিন সেবা নিশ্চিত করবে। এমনটি উন্নত দেশগুলোর প্রশাসনিক কাঠামোতে চালু আছে। জনপ্রতিনিধি ব্যবস্থাকে কার্যকর করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত নেতাদের প্রকৃত ক্ষমতা দেওয়া হবে এবং কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে। প্রতিটি স্তরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হবে। যে কোনো পর্যায়ের স্থানীয় সরকারের চেয়ারম্যান পদে প্রার্থী হতে হবে ন্যূনতম স্নাতক পাস যোগ্যতা সম্পন্ন। আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে ধর্মীয় ও জাতিগত পরিচয় বিভাজনের কারণ না হয়ে এর ভিত্তি হবে পারস্পরিক সম্মান, সহাবস্থান এবং স্বাধীনতা। আমাদের লক্ষ্য একটি আধুনিক, ভারসাম্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ, যেখানে নাগরিকের সম অধিকার তার ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস ও পরিচয়ের ঊর্ধ্বে স্থান পাবে। সকল ধর্ম ও জাতিগত গোষ্ঠীর সমান নিরাপত্তা। সংখ্যালঘু হলেও কোনো নাগরিক যেন বৈষম্য বা সহিংসতার শিকার না হয় তা নিশ্চিত করা হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে রাষ্ট্র নিরপেক্ষ থাকবে। ধর্মীয় বা জাতিগত পরিচয়ের কারণে কোনো বিভেদ বা বৈষম্য মেনে নেওয়া হবে না। আমাদের স্বপ্ন এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে মানুষ তার ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয়ে নয়, বরং মানুষ হিসেবেই এবং নাগরিক হিসেবেই মূল্যায়িত হবে। ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা। বাংলাদেশ কখনোই আফগানিস্তান হবে না, এটা বাংলাদেশই থাকবে। অনুকরণীয় হতে পারে মালয়েশিয়া বা তুরস্কের মতো ধর্মানুরাগী উদারনৈতিক সমাজ। ধর্ম থাকবে ব্যক্তিগত বিশ্বাস ও সামাজিক সাংস্কৃতিক চর্চার জায়গায়, আর রাষ্ট্র পরিচালিত হবে আইন, ন্যায় বিচার ও ইনসাফের ভিত্তিতে। ধর্মের মূল্যবোধ এবং নৈতিকতা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহায়ক হতে পারে। পোশাকের স্বাধীনতা নিশ্চিত করা। প্রত্যেক নাগরিক নিজের বিশ্বাস, সংস্কৃতি ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পোশাক নির্বাচন করার পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন। একজন ধর্মবিশ্বাসী নারী যেমন হিজাব বা বোরকা পরতে পারবেন, তেমনি অন্য সকলে যেভাবে আধুনিক পোশাক পরেন তা পরিধানের পূর্ণ স্বাধীনতা থাকবে। নাগরিকের ব্যক্তিগত পছন্দই অগ্রগণ্য হবে। রাষ্ট্র কোনো বিশেষ জীবনধারা আরোপ করবে না, ব্যক্তি স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করবে। ভয় ছড়ানোর অপরাজনীতি মোকাবেলা। দেশটা চরমপন্থায় চলে যাচ্ছে বলে একটি মহল আজ আবার নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিটকে পড়া কায়েমি স্বার্থবাদী মহল অচল হয়ে যাওয়া সেই সকল কথা নতুন মোড়কে উপস্থাপন করছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সমাজ সহনশীল এবং বহুত্ববাদী। ঘৃণাবিরোধী নীতি ও সামাজিক সম্প্রীতি, ধর্মীয় বিদ্বেষ, জাতিগত ঘৃণা বা উস্কানিমূলক প্রচারণার বিরুদ্ধে কার্যকর আইনি ও সামাজিক উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, গণমাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহনশীলতার মূল্যবোধ প্রচার করা হবে। নারীর অধিকার শতভাগ নিশ্চিত করাই হবে অন্যতম প্রধান অঙ্গীকার। আমরা বিশ্বাস করি কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গন, যানবাহন, জনসমাগমস্থল, এমনকি ঘরের ভেতরেও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকারি চাকরি, রাজনীতি, জাতীয় সংসদ, স্থানীয় সরকার সহ সকল পর্যায়ে নারীদের যৌক্তিক অংশগ্রহণের সুযোগ অবারিত করা হবে। গৃহস্থলে সহিংসতা, যৌন হয়রানি সহ সকল ধরনের নারী নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। অতীতের অনুসরণযোগ্য দৃষ্টান্ত রয়েছে। সরকারের অ্যাসিড নিক্ষেপের মতো ভয়ঙ্কর ঘটনা কঠোর আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। অতীতের অনুসরণযোগ্য দৃষ্টান্ত রয়েছে। সরকার অ্যাসিড নিক্ষেপের মতো ভয়ঙ্কর ঘটনা কঠোর আইনের মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তেমনি নারী সুরক্ষার ক্ষেত্রেও প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত প্রচলিত আইনগুলোর কঠোর প্রয়োগ করা গেলে এমন অপরাধ কমে যাবে। নারী নির্যাতনের বিরুদ্ধে জনপ্রতিরোধের সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। নারীদের প্রতি হওয়া সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব। নারীদের উচ্চশিক্ষার জন্য আমরা আরও উদ্যোগ গ্রহণ করব এবং নারীরা যাতে রাজনীতিতে আরও সুযোগ পায় সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, যেটা অলরেডি
জুলাই সনদে আমাদের প্রস্তাবনায় ছিল, অন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকার কারণে আমরা সেটা এবার বাস্তবায়ন করতে পারিনি। স্বাস্থ্য ও চিকিৎসা, ভবন আছে, ডাক্তার আছে, সেবা নেই। খাতা কলমে উন্নয়নের গল্প যতই শোনা যাক, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কাগজে কলমে দেশে ডাক্তার নার্সের অভাব নেই, হাসপাতাল ক্লিনিকেরও কমতি নেই। বড় বড় ভবন আছে, ঝকঝকে আধুনিক যন্ত্রপাতিও আছে, কিন্তু সাধারণ মানুষ কি সেই সেবা পাচ্ছে? না, তা অধরাই থাকছে। কারণ স্বাস্থ্যখাত প্রাতিষ্ঠানিক লুটপাটের সংস্কৃতির কাছে জিম্মি হয়ে গেছে, যা চিকিৎসা সেবার মতো মহান পেশাকেও ভয়ঙ্কর এক পণ্যে পরিণত করেছে। সরকারি হাসপাতালের গেট থেকে কাউন্টার, সর্বত্র ফাঁদের জাল। সরকারি হাসপাতালের গেট পেরোলেই রোগীকে ঘিরে ধরে দালাল চক্র। যে দেশে বিনামূল্যে চিকিৎসার কথা বলা হয়, সেখানে ট্রলি ঠেলতে কিংবা ওয়ার্ডে একটি সিট পেতেও গরিব মানুষকে টাকা গুনতে হয়। হাসপাতালে কেন্দ্র থেকে কোটি টাকার ওষুধ যায়, অথচ কাউন্টারে গিয়ে রোগী শুনে সাপ্লাই নেই। সেই ওষুধই পেছনের দরজা দিয়ে বাইরে বিক্রি হয়ে যায়। একজন রোগী যখন বাঁচার আশায় হাসপাতালে আসেন, তখন চিকিৎসার বদলে শুরু হয় টেস্ট বাণিজ্য। কোটি টাকার এমআরআই বা সিটি স্ক্যান মেশিন মাসের পর মাস প্যাকেটবন্দি হয়ে পড়ে থাকে, কিংবা নষ্ট হওয়ার অজুহাত দেখানো হয়। একটাই উদ্দেশ্য, কমিশন ভিত্তিক প্রাইভেট ক্লিনিকে রোগী পাঠানো। অকারণে ধরিয়ে দেওয়া হয় অপ্রয়োজনীয় টেস্টের লম্বা তালিকা। দিন শেষে মধ্যবিত্ত ও দরিদ্র মানুষ সর্বশান্ত হয়, কিন্তু কাঙ্ক্ষিত সেবাটুকু পায় না। এই মুহূর্তে আমাদের নতুন হাসপাতালের সংখ্যা বাড়ানোর থেকেও হাসপাতাল ব্যবস্থাপনা ঠিক করা এবং দুর্নীতি দূর করাটা প্রধান কর্তব্য। কারণ অপচয় করার মতো অর্থ রাষ্ট্রের নেই। সমস্যা ইট পাথরের দালানে নয়, সমস্যা ব্যবস্থাপনায়, জবাবদিহিতার অভাবে। হাজার হাজার কোটি টাকা ব্যয় করে নতুন ভবন নির্মাণের চেয়ে বিদ্যমান সম্পদের দুর্নীতিমুক্ত ব্যবহার নিশ্চিত করাই সময়ের প্রধান দাবি। অচলায়তন ভাঙার কঠোর সিদ্ধান্ত, এই অচল ব্যবস্থা ভাঙতে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে চাই। সরকারি চাকরিতে নিয়োজিত কোনো ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মী বাইরের প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। জনগণকে নিশ্চিত করতে চাই, দেশের সেরা স্পেশালিস্ট চিকিৎসকেরা দিনের কাজ শেষে সরকারি হাসপাতালেই বসে সরকার নির্ধারিত ভিজিট নিয়ে রোগী দেখার ব্যবস্থা করবে। সরকারি সম্পদ লুটপাটের এই সংস্কৃতি আমরা ভেঙে ফেলতে চাই। আমরা এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে চিকিৎসা শব্দের অর্থ হবে সেবা নিশ্চিত করা। ছাড়া মানসম্পন্ন শিক্ষা অসম্ভব। বাংলাদেশে প্রায় প্রতিটি খাতেই সংস্কার প্রয়োজন, তবে যে খাতের সংকট আমাদের জাতির জন্য সবচেয়ে প্রকট, সেটি হলো শিক্ষা খাত। স্বাধীনতার পর থেকেই এই খাত চরমভাবে উপেক্ষিত। শিক্ষায় অনিয়ম ও দুর্নীতির করাল গ্রাসে আজ আমাদের পুরো জ্ঞান অর্জন ব্যবস্থা বিপর্যস্ত। স্বাধীনতার পর থেকে ক্ষমতাসীনরা শিক্ষার উন্নয়ন বলতে মূলত নতুন অবকাঠামো নির্মাণকেই বুঝিয়েছে। বাজেটের পর বাজেট পাশ হয়েছে, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্থাপনার সংখ্যা বাড়ানোর পিছনে মূল প্রণোদনা ছিল দুর্নীতি করে অর্থবিত্ত বাড়ানো। অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, সব জায়গায় একই চিত্র। হাজার হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যাদের বড় অংশ সুপারিশ, তদবির ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে নির্বাচিত হয়। আজ আমাদের শিক্ষা অঙ্গনের দিকে তাকালেই শিক্ষার মানের ভয়াবহ অধপতন ছাড়া আর কিছুই দেখা যায় না। এটি একদিনে হয়নি, যুগের পর যুগ রাজনৈতিক প্রভাব ও স্থানীয় সুবিধাবাদী গোষ্ঠীর দুর্নীতির ফলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুর্বৃত্তায়নের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রাথমিক বিদ্যালয় থেকে সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়, সবখানেই একই সংকট। শিক্ষকরা শিক্ষাদানে অনাগ্রহী। তারা নানা ধরনের অনিয়মে ব্যস্ত। কোচিং বাণিজ্যকে তারা মূল পেশায় পরিণত করেছে। সকল স্তরের শিক্ষকরা দলীয় রাজনৈতিক স্বার্থ ও পক্ষে বিভক্ত হয়ে এমন অপকর্মে সময় নষ্ট করেন। গবেষণা ও শিক্ষার মান উন্নয়ন এখন আর তাদের লক্ষ্য নয়, বরং ক্ষমতাসীনদের আস্থাভাজন হওয়ার প্রতিযোগিতাই তাদের অগ্রাধিকার। এই পরিস্থিতিতে আমাদের লক্ষ্য আরও বেশি সংখ্যায় ভবন ও অবকাঠামো গড়ে তোলা নয়, বরং একটি কার্যকর এবং জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। শিক্ষকদের দক্ষ, যোগ্য এবং দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। শিক্ষকদের বেতন, ভাতা ও সুবিধা বৃদ্ধি করে একে মর্যাদাপূর্ণ পেশায় পরিণত করা হবে। তবে একই সঙ্গে তাদেরকে কঠোর তদারকির আওতায় নিয়ে আসা হবে। দায়িত্বশীল ও যোগ্য শিক্ষকদের পুরস্কৃত করা হবে, আর দায়িত্বে অবহেলাকারীদের তাৎক্ষণিক চাকরিচ্যুতির ব্যবস্থা প্রবর্তন করা হবে। আমাদের নতুন বন্দোবস্তে এমন এক শিক্ষা সংস্কার হবে, যেখানে উন্নয়ন মানে নতুন ভবন ও অবকাঠামো বাড়ানো নয়, বরং বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সত্যিকার অর্থে মানসম্মত শিক্ষা প্রদানের কেন্দ্র হিসেবে গড়ে তোলা। শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে মাদ্রাসা ব্যবস্থা। আমরা কওমি এবং আলিয়া উভয় প্রকার মাদ্রাসা ব্যবস্থার আধুনিকায়ন এবং সেটাকে আরও সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারে সেই ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। কৃষি উন্নয়ন, কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করে খাদ্য নিরাপত্তার নতুন ভিত্তি, সার, বীজ সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ ব্যবস্থা সরকার নিয়ন্ত্রণ করে।
কিন্তু স্থানীয় পর্যায়ের লুটেরা গোষ্ঠীর কারণে এসব উপকরণ অনেক সময় প্রকৃত ও প্রান্তিক কৃষকের কাছে পৌঁছায় না। আমরা নিশ্চিত করব যাতে কোনো সিন্ডিকেট বা লুটেরা গোষ্ঠী সার ও বীজ বাজারজাতকরণের কর্তৃত্ব নিজেদের হাতে নিয়ে কৃষকদের কাছ থেকে অধিক মূল্য আদায় করতে না পারে। বাংলাদেশে কৃষকদের জন্য কৃষি ঋণের ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মতো দুইটি সরকারি প্রতিষ্ঠানও রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হলো অনেক ক্ষেত্রেই প্রকৃত কৃষক কৃষানীদের কাছে এই ঋণ পৌঁছায় না। কৃষি ঋণ নিতে গেলে জমির দলিল, আইডি কার্ড ও নানা কাগজপত্রের নামে কৃষকদের হয়রানির শিকার হতে হয়। ঋণের অর্থ পেতে কর্মকর্তাদের ঘুষ দিতে বাধ্য করা হয়। এই জটিলতা ও অনিয়মের কারণে প্রকৃত কৃষক সমাজ কৃষি ঋণ থেকে বঞ্চিত হয়ে পড়ে। এনসিপি সরকার গঠনের সুযোগ পেলে অথবা সরকারের অংশীদার হলে ঋণ প্রক্রিয়ায় কাগজপত্রের নামে সব ধরনের হয়রানি ও অনিয়ম বন্ধ করা হবে। কৃষি ঋণ সহজলভ্য করা হবে ইনশাল্লাহ। এদেশের কৃষকরাই সবচেয়ে বেশি অবহেলিত। তারা নিজেদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। বাজারে যখন 1 কেজি সবজির দাম আকাশ ছোঁয়া, তখন মাঠ পর্যায়ে কৃষক সেই একই পণ্য বিক্রি করছেন পানির দরে। সারের দাম বৃদ্ধি, কৃষকের মজুরি এবং হাড়ভাঙা পরিশ্রমের পরে লাভের বদলে তাদের ঘাড়ে ঋণের বোঝা চাপে। অনেক ক্ষেত্রে হতাশায় আক্রান্ত কৃষক কখনো কখনো নিজের ফসল নষ্ট করে ফেলতে বাধ্য হন। এটি শুধু ফসলের অপচয় নয়, এটি আমাদের জাতীয় অর্থনীতির জন্য লজ্জাজনক বাস্তবতায় পরিণত হয়েছে। অন্যদিকে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য নিত্যপণ্য কেনা দিন দিন কঠিন হয়ে উঠছে। এই অতিরিক্ত অর্থ কৃষক পাচ্ছেন না। মাঝপথ নিয়ন্ত্রণকারী অসাধু সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। অসাধু সিন্ডিকেট এই বাজার নিয়ন্ত্রণ করছে। একদিকে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, অন্যদিকে ভোক্তাকে উচ্চমূল্যে চাপ সহ্য করতে হচ্ছে। আর মাঝখানে মধ্যস্বত্বভোগীরা রাজনৈতিক টাউট, চাঁদাবাজ, সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর অসৎ সদস্যরা মুনাফা লুটছে। এই চক্র কৃত্রিম সংকট তৈরি করে বাজারকে জিম্মি করেছে। মূল সমস্যা ত্রুটিপূর্ণ বিতরণ ব্যবস্থা। সরাসরি বাজারজাতকরণের সুযোগ না থাকায় কৃষকরা এই ব্যবস্থার হাতে বন্দী। প্রান্তের ক্ষেত থেকে কেন্দ্রের বাজার পর্যন্ত দখল করে থাকা এই দুর্নীতির শৃঙ্খল ভেঙে ফেলা হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের মহা উৎসব। আপনারা জানেন, গত বছর খুনি হাসিনার কুখ্যাত দায়মুক্তি আইন বাতিল করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, আইন বাতিল হলেও সেই আইনের অধীনে করা দাসত্বের চুক্তিগুলো এখনও আমাদের অর্থনীতি ও জনগণের রক্ত চুষে যাচ্ছে। এখনও এই লুটেরাদের হাতে বছরে $5 বিলিয়ন অর্থাৎ 63,000 কোটি টাকা তুলে দিতে হচ্ছে। খুনি হাসিনার সরকার চুক্তিগুলো এমনভাবে সাজিয়েছিল যেন বিদ্যুৎ উৎপাদন না করলেও তার সমর্থক গোষ্ঠীর পকেট ভরতে থাকে। গত 18 মাসে আমলাতান্ত্রিক জটিলতা ও আইনি মারপ্যাচের
এই সব কিছুকে মাথায় রেখেই আমরা যাতে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সবাই মিলে অংশগ্রহণ করি, আপনারা আমাদেরকে ভোট দিবেন, আমরা আপনাদের জন্য কাজ করব। ইনশাল্লাহ সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে যাব। আসসালামু আলাইকুম।